প্রিয় দর্শক শ্রোতা, জেকে টিভির আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি কি কি থাকছে আজকের আয়োজনে। সবার আগে দেখতে পাবেন যে 7টি কারণে বিএনপিতে আসছে গণপদত্যাগ। দেখুন কারণগুলো কি কি। এরপর রয়েছে কঠোর অবস্থানে আওয়ামী লীগ। দেখুন হাইব্রিড আগাছা পরগাছা চিহ্নিত করে কিভাবে দলকে পরিশুদ্ধ করতে চায় আওয়ামী লীগ। এবং সবশেষে দেখতে পাবেন একমাত্র যে কারণে ঝুলে আছে তারেকের দেশে ফেরা। দেখুন সেই কারণটি কি। এখন দেখুন বিস্তারিত। বিক্ষিপ্তভাবে পদত্যাগের পর এবার বিএনপিতে গণপদত্যাগ আসছে। বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে বিএনপির 500 সদস্যের যে কেন্দ্রীয় কমিটি তার একটি বড় অংশ পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। এই পদত্যাগের কারণ হিসেবে তারা অন্তত 7টি কারণ উল্লেখ করেছেন বলে ওই সূত্রগুলো নিশ্চিত করেছে। যে কারণে এই গণপদত্যাগ হচ্ছে বিএনপিতে, সেই কারণগুলো হলো: 1. বেগম খালেদা জিয়ার গ্রেফতার হওয়ার 1 বছরের বেশি সময় পরও তার মুক্তির জন্য বিএনপি আইনগত কিংবা আন্দোলনগতভাবে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। 2. 30 ডিসেম্বর নির্বাচনে বিএনপিকে ভুল পথে পরিচালিত করা হয়েছে। এই নির্বাচনের সিদ্ধান্ত ছিল ভুল। এই নির্বাচনের মাধ্যমে বিএনপিকে সাংগঠনিকভাবে দুর্বল করা হয়েছে। 3. 30 ডিসেম্বর নির্বাচনের পর বিএনপিকে কোনো আন্দোলন বা সংগ্রামের কোনো দিক নির্দেশনা দিতে পারেনি বিএনপির বর্তমান নেতৃত্ব, যার ফলে বিএনপিতে হতাশা বাড়ছে। 4. জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের সিদ্ধান্তটা বিএনপির ভুল সিদ্ধান্ত। নির্বাচনে ভরাডুবির পরও জাতীয় ঐক্যফ্রন্ট বহাল রেখে বিএনপি আরেকটি আত্মঘাতী সিদ্ধান্ত গ্রহণ করেছে। 5. বিএনপির নেতৃত্ব তৃণমূলের কথা শুনছে না। তৃণমূলের কথা না শুনে বিএনপির শীর্ষ 4 থেকে 5 জন নেতারা নিজেরা বৈঠক করে সব ব্যাপারে সিদ্ধান্ত দলের নিচের দিকের নেতাদের উপর চাপিয়ে দিচ্ছেন। 6. তারেক জিয়া বিভ্রান্তিমূলক নির্দেশনা দিচ্ছেন। একের পর এক নির্দেশনা দিয়ে দলকে ভুল পথে পরিচালিত করছেন। 7. বিএনপির মধ্যে একটি বড় অংশ সরকারের সঙ্গে গোপন আতাত করেছে। গোপন আতাতের মাধ্যমে বিএনপিকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। জানা গেছে 64টি জেলার প্রায় 1/3 সভাপতি অথবা সাধারণ সম্পাদক এই গণপদত্যাগে অংশগ্রহণ করবেন। এছাড়াও দলের কেন্দ্রীয় কমিটির 1/3 সদস্য এই গণপদত্যাগে অংশগ্রহণ করবেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছেন। এদের মধ্যে স্থায়ী কমিটির কয়েকজন সদস্য রয়েছেন বলে জানা গেছে। অবশ্য লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান বলেছেন এমনিতেই তিনি রাজনৈতিক কার্যক্রম থেকে দূরে সরে রয়েছেন। গণপদত্যাগের বিষয়টি সম্বন্ধে তার কোনো ধারণা নেই। তবে তিনি মনে করেন বিএনপি জিয়ার আদর্শ থেকে বিচ্যুত হয়ে গেছে। যেভাবে দল পরিচালিত করার কথা ছিল সেভাবে দল পরিচালিত হচ্ছে না। একইভাবে দলের আরেক সক্রিয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াও পদত্যাগ করতে যাচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে। তবে গণপদত্যাগের যে খসড়া তৈরি করা হয়েছে তার সঙ্গে স্থায়ী কমিটির এই 2 নেতার কোনো যোগসূত্রতা নেই বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। তারা পদত্যাগ করছেন ব্যক্তিগত কারণে। তবে তৃণমূলের বিভিন্ন নেতারা পারস্পরিকভাবে যোগাযোগ করে একযোগে পদত্যাগের যে দলিলটি তৈরি করেছেন সেই দলিলের মধ্যে বিএনপি ছাড়ার এই কারণগুলো উল্লেখ করেছেন এবং এই কারণে দলের প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বলে নিশ্চিত হওয়া গেছে। তবে একটি সূত্র বলছে যে উপজেলা নির্বাচন নিয়ে বিএনপির মধ্যে যে মতবিরোধ এবং টানাপোড়েন সৃষ্টি হয়েছিল কোন রকম যাচাই বাছাই কিংবা গঠনতন্ত্র অনুসরণ না করে যেভাবে বহিষ্কার করা হয়েছিল তাতেই ফুঁসে উঠেছে তৃণমূল বিএনপি। সেখান থেকে এই গণপদত্যাগের ধারণাটি এসেছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। উল্লেখ্য যে বিএনপি উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করেছিল, কিন্তু বিএনপির ওই সিদ্ধান্তকে অমান্য করে বিএনপির একাধিক মাঠ পর্যায়ের নেতৃবৃন্দ নির্বাচনে অংশগ্রহণ করে। নেতারা বলছেন যে ওই নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেয়ার ফলে দল থেকে 128 জনকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু যারা বহিষ্কৃত হয়েছেন তাদের অনেকেই বিএনপির পরীক্ষিত কর্মী এবং দুর্দিনের সঙ্গী। বহিষ্কৃত একাধিক নেতা বলেছেন যে দীর্ঘ 12 বছর ধরে জেল জুলুম হুলিয়া মাথায় নিয়ে আন্দোলন সংগ্রাম করেছেন এবং বিএনপিকে বাঁচিয়ে রেখেছেন। বিশেষ করে 2014 সালে বিএনপি সরকারের বিরুদ্ধে যে আন্দোলন করেছিল সেই আন্দোলনে এদের প্রত্যেকেরই ভূমিকা ছিল। তারা মনে করছেন 2014 সালে যারা বেগম খালেদা জিয়ার নির্দেশে সারা দেশে আন্দোলন শুরু করেছিল তাদেরকে বেছে বেছে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা এটাও জানিয়েছেন যে বহিষ্কার করার ক্ষেত্রে যে গঠনতান্ত্রিক রীতি সেই রীতি অনুসরণ করা হয়নি। কারণ একজনকে গঠনতন্ত্র অনুসারে বহিষ্কার করতে গেলে তাকে প্রথম কারণ দর্শানোর নোটিশ দিতে হয় এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়, কিন্তু এসব বহিষ্কারের ক্ষেত্রে কোন রকম আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। তাছাড়া তাদের বক্তব্য হলো যে উপজেলা নির্বাচন বিএনপি অংশগ্রহণ করার ঘোষণা না দিলেও এই নির্বাচন বর্জন বা বয়কটের কোনো ঘোষণা দেওয়া হয়নি। এই নির্বাচনে স্বতন্ত্রভাবে অংশগ্রহণ করলে কাউকে বহিষ্কার করা হবে এরকম কোনো আগাম সিদ্ধান্তও তৃণমূলে জানানো হয়নি এবং এরকম সিদ্ধান্ত নিতে গেলে জাতীয় নির্বাহী কমিটির বৈঠক ডাকতে হয়, কিন্তু সেটাও বিএনপির শীর্ষস্থানীয় নেতারা করেননি। একটি সূত্র বলছে যে মূলত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপর চাপ সৃষ্টির জন্যই এই গণপদত্যাগ করা হচ্ছে এবং এর সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির অনেক শীর্ষ নেতা জড়িত। তবে এই গণপদত্যাগ যে শেষ পর্যন্ত বিএনপিকে আরো দেউলিয়া করে দেবে সে ব্যাপারে রাজনৈতিক বিশ্লেষকদের কোনো সন্দেহ নেই। এখন দেখুন কঠোর অবস্থানে আওয়ামী লীগ। দেখুন হাইব্রিড আগাছা পরগাছা চিহ্নিত করে কিভাবে দলকে পরিশুদ্ধ করতে চায় আওয়ামী লীগ। শিগগিরই শুদ্ধি অভিযানে নামছে আওয়ামী লীগ। টানা 10 বছর ক্ষমতায় থাকায় প্রচুর আগাছা এবং সুবিধাবাদী ঠাঁই নিয়েছে দলে। এদের ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছে
দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পরই অনুপ্রবেশকারী হাইব্রিড চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেন তিনি। যে কোনো দল সরকার গঠন করলেই সুর বদলিয়ে ভিড়ে যায় অনেক সন্ত্রাসী চাঁদাবাজ মাদক ব্যবসায়ী। তারা সুযোগ সুবিধা শিকারে মত্ত হয় আর বদনাম হয় সরকারের। এমন বাস্তবতায় শুদ্ধি অভিযানের পথে হাঁটছেন আওয়ামী লীগ সভানেত্রী। এজন্য একাধিক গোয়েন্দা সংস্থা অনুপ্রবেশকারীদের তালিকা প্রস্তুত করছে। আওয়ামী লীগের নীতি নির্ধারক পর্যায়ের নেতারা জানিয়েছেন, আওয়ামী লীগকে আওয়ামী লীগের কাছেই ফিরিয়ে দিতে চান দলীয় সভানেত্রী। তাই তিনি চান এখনই শুদ্ধি অভিযান শুরু করতে। এজন্য তালিকা তৈরি করা হচ্ছে। একই সঙ্গে অনুপ্রবেশকারী এবং যাদের হাত ধরে অনুপ্রবেশ ঘটেছে তাদের তালিকা করার কাজ শুরু করা হচ্ছে শিগগিরই। এছাড়া সদস্য নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ অভিযানের মাধ্যমে বিতর্কিত কাউকে দলে ঢুকতে দেয়া চলবে না, এমন বার্তা যাচ্ছে স্থানীয় নেতাকর্মীদের কাছে। নেতারা বলছেন, গত 10 বছরে আওয়ামী লীগে হাজার হাজার অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে। কেন্দ্রের প্রভাবশালী নেতা, মন্ত্রী, এমপিদের হাত ধরে জামায়াত ইসলামের আমির থেকে শুরু করে নীতি নির্ধারক পর্যায়ের 2 থেকে 3 হাজার নেতা আওয়ামী লীগে ভিড়েছেন। একইভাবে বিএনপির নেতারাও আওয়ামী লীগের নেতাদের হাত ধরে ফুলের মালা নিয়ে নৌকায় উঠেছেন। এদের অনেকের বিরুদ্ধে রয়েছে নাশকতা, আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি সহ মাদক মামলা। মূলত মামলা থেকে বাঁচতেই তাদের আওয়ামী লীগে যোগদান। তবে তাদের এই যোগদানকে প্রথমে ইতিবাচক হিসেবে দেখলেও হঠাৎ বিপরীতমুখী অবস্থান নিয়েছে আওয়ামী লীগ। বিএনপি জামায়াতের যোগ দেওয়াকে গভীর ষড়যন্ত্র বলে মনে করছেন দলটির হাইকমান্ড। দলটির দায়িত্বশীল একাধিক সূত্র থেকে এসব তথ্য জানা গেছে। সূত্র মতে আওয়ামী লীগের ইমেজ ক্ষুণ্ণ করছেন অনুপ্রবেশকারীরাই। কিছু আসে স্বার্থ হাসিলের মতলবে, আবার কেউ কেউ নিজের দোষ ঢাকতে কিংবা শাস্তি থেকে বাঁচতে। নেতারা মনে করেন দলীয় অন্তর্দ্বন্দ্বের মূল কারণও এসব অনুপ্রবেশকারী। ত্যাগী এবং দীর্ঘ সময় দলকে সেবা দেওয়া নেতাদের বঞ্চিত করে অনুপ্রবেশকারীদের দলীয় পদ দেওয়ায় অনেক স্থানেই বিপত্তি বেঁধেছে। গত মঙ্গলবার রাজধানীতে এক আলোচনা সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি জামাত থেকেও ভয়ঙ্কর নব্য আওয়ামী লীগ। এরা সুযোগ সন্ধানী, এদের চিনে রাখতে হবে। যাদের কখনো সভা সমাবেশে দেখিনি তারাও এখন আওয়ামী লীগ করে। এদের থেকে সাবধান এবং সতর্ক থাকতে হবে। একইভাবে দলে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার তাগিদ দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তিনি গত রবিবার এক আলোচনা সভায় বলেছেন, দলে অনুপ্রবেশকারীরা বিশৃঙ্খলা ঘটায়, এদের চিহ্নিত করতে হবে। দলের নীতি নির্ধারক ফোরামের নেতারা জানিয়েছেন, আগামী এপ্রিলে উপজেলা ইউনিয়ন পর্যায়ে সম্মেলন শুরু হবে। এর মাধ্যমে দলে শুদ্ধি অভিযান পরিচালনা করা হবে। অনুপ্রবেশকারীরা দলের পদ পদবিতে থাকলে তাদের বাদ দেওয়ার পাশাপাশি যারা তাদের পুনর্বাসন করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সারা দেশে আওয়ামী লীগের অন্তর্দলীয় কোন্দলের যেসব ঘটনা ঘটেছে তার অধিকাংশই অনুপ্রবেশকারীরা ঘটাচ্ছেন বলে আওয়ামী লীগের সভানেত্রীর কাছে তথ্য রয়েছে। সে কারণেই তিনি এখন শুদ্ধি অভিযানের উদ্যোগ নিয়েছেন। শুধু অনুপ্রবেশকারী নয়, স্থানীয় পর্যায়ে কিছু নেতাকর্মী এখন সুবিধাবাদী রাজনীতির দিকে ঝুঁকেছেন। দলের শীর্ষ নেতা মনে করেন এটা অশনি সংকেত। এই প্রসঙ্গে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, আমাদের দেশে এক শ্রেণীর লোক আছে যখন যে সরকার তখন সে সরকারের সঙ্গে থাকে। ঠিক তেমনি আমাদের দলেও কিছু লোক ঢুকে পড়েছে যারা এখন মনে প্রাণে বঙ্গবন্ধুকে বিশ্বাস করে না, স্বাধীনতাকে মানে না। এদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান চালানো হবে, কারণ এরাই দলের বদনাম করে থাকে। সূত্র জানায়, আগামী শুক্রবার বিকেলে দলের প্রেসিডিয়ামের বৈঠক ডেকেছেন দলীয় সভানেত্রী। ওই বৈঠকে তৃণমূলে শুদ্ধি অভিযান থেকে শুরু করে আগামী অক্টোবরে দলের জাতীয় সম্মেলনের প্রস্তুতি, মুজিব বর্ষ পালনে দলীয় কর্মসূচি নিয়ে আলোচনা করা হবে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, সংগঠনে অনুপ্রবেশকারী পরগাছা আগাছার ব্যাপারে আমাদের দলীয় সভানেত্রীর একটি জরিপ আছে। দলের সকল পর্যায়ের নেতার প্রতি নেত্রী বিশেষ নির্দেশ দিয়েছেন বিএনপি এবং জামায়াতের কাউকে দলে না ভেড়াতে। যদি কেউ ভেড়ান সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দলের সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বলেন, অনুপ্রবেশকারী কেউ দলে পদপদবি পেয়েছেন এমন নজির নেই। নিয়মিত সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচনের মধ্য দিয়েই অনুপ্রবেশকারী পরগাছা উপড়ে ফেলা হবে। সবশেষে দেখুন যে একটিমাত্র কারণে ঝুলে আছে তারেকের দেশে ফেরা। দেখুন কারণটি কি। গতকাল আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের সঙ্গে দেখা করেন সদ্য দায়িত্বপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন। প্রথম সাক্ষাতেই আইনমন্ত্রী তারেককে ফেরত আনার বিষয়টি উপস্থাপন করেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে, তারেক জিয়াকে দেশে ফেরানোর ব্যাপারে আইনমন্ত্রী জানান যে সরকারের পক্ষ থেকে যেই অনুরোধপত্র দেওয়া হয়েছে সে ব্যাপারে ব্রিটিশ সরকার কি করল এটি একটি প্রক্রিয়াধীন বিষয়। এটা তদন্ত চলছে। তদন্ত শেষ হলেই এর ফলাফল জানা যাবে। তবে একাধিক দায়িত্বশীল সূত্র বলছে যে নবনিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত জানান যে তারেক রহমান দেশে ফিরলে কি তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে, কারণ ব্রিটেনে মৃত্যুদণ্ড নিষিদ্ধ। ব্রিটেনের আইন অনুযায়ী অন্য দেশের কোন নাগরিক যদি ব্রিটেনে আশ্রয়প্রাপ্ত হন এবং ব্রিটেনের রাজনৈতিক আশ্রয় বাতিল করা হলে সেই দেশে ফিরে গিয়ে তার মৃত্যুদণ্ড বাস্তবায়নের সম্ভাবনা যদি থাকে তাহলে তাকে দেশে ফেরানো সম্ভব নয়। তবে একাধিক দায়িত্বশীল সূত্র বলছে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তারেক জিয়াকে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি, তাকে যাবজ্জীবন দেওয়া হয়েছে। সাধারণত নিম্ন আদালতে যদি যাবজ্জীবন দেওয়া হয় তাহলে উচ্চ আদালতে সেটা মৃত্যুদণ্ডে রূপান্তর সাধারণত হয় না। মৃত্যুদণ্ড বাংলাদেশের সর্বোচ্চ শাস্তি। উচ্চ আদালত পুরো বিষয়টির ব্যাপারে সন্দেহাতীতভাবে প্রমাণিত না হলে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন না। তবে আইনমন্ত্রী তাকে জানিয়েছেন এটা আদালতের এখতিয়ারের বিষয়, সরকারের ইচ্ছা অনিচ্ছার কিছুই
নেই, সরকার তাকে দণ্ডিত করেননি, এটা করেছেন আদালত। এবং আইনমন্ত্রী এটাও বলেন যে বাংলাদেশের বিচার ব্যবস্থা সম্পূর্ণ স্বাধীন, এখানে সরকারের কোনো হস্তক্ষেপ নেই, কাজেই আদালত তাকে মৃত্যুদণ্ড দিবে কি দিবে না এ ব্যাপারে কোনো নিশ্চয়তা সরকারের পক্ষ থেকে দেওয়া যাবে না। একাধিক সূত্র বলছে শুধুমাত্র মৃত্যুদণ্ডের একটি বিষয় নিয়েই তারেকের দেশে ফেরার বিষয়টি ঝুলে আছে। এ নিয়ে তৃতীয়বারের মতো জানতে চাওয়া হলো তারেক জিয়াকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে কিনা। যদি তারেক জিয়ার মৃত্যুদণ্ডের ন্যূনতম সম্ভাবনা থাকে তাহলে তার রাজনৈতিক আশ্রয় বাতিল করে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে না বলে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের একাধিক সূত্র নিশ্চিত করেছে। তবে বাংলাদেশ সরকার তারেক জিয়াকে ফিরিয়ে নেওয়ার জন্য যে আবেদন করেছে এবং আবেদনের সঙ্গে তারেকের দুটি মামলার দণ্ড সংক্রান্ত আদালতের রায়ের কপি দেওয়া হয়েছে, সেই রায়ের কপির প্রেক্ষিতে যুক্তরাজ্যে তদন্ত হয়েছে। সেই তদন্তের ভিত্তিতে যুক্তরাজ্য তারেক জিয়াকে 90 দিনের মধ্যে অর্থাৎ 15 জুনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। সেই জবাবের পর তারেক জিয়ার রাজনৈতিক আশ্রয়ে বহাল থাকার বিষয়টি নির্ভর করছে। যদি এটি প্রমাণিত হয় যে তারেক জিয়ার সঙ্গে জঙ্গি বা সন্ত্রাসীদের সম্পৃক্ততা রয়েছে এবং তারেক জিয়া অবৈধ অর্থ যুক্তরাজ্য বা অন্য কোনো দেশে রেখেছেন, তাহলে তারেক জিয়ার রাজনৈতিক আশ্রয় বাতিলের সম্ভাবনা রয়েছে। আবার যদি এটি প্রমাণিত হয় যে তারেক জিয়া বাংলাদেশে ফিরে আসলে তার মৃত্যুদণ্ড কার্যকরের সম্ভাবনা রয়েছে, তাহলে তার দেশে ফিরে আসার সম্ভাবনা খুবই কম। উল্লেখ্য যে তারেক জিয়ার কুশলীরাও লন্ডনে দেখাচ্ছেন যে তারেক জিয়ার দেশে ফিরলে তার জীবন নাশের আশঙ্কা রয়েছে এবং এক্ষেত্রে তারা কাদের মোল্লার মামলার রায়ের উদাহরণ দিয়েছেন। যুদ্ধাপরাধী কাদের মোল্লাকে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করলেও পরে তা আপিল বিভাগের মাধ্যমে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। তারা বেগম খালেদা জিয়ার মামলারও উদাহরণ দিয়েছেন। খালেদা জিয়ার মামলার নিম্ন আদালতে 5 বছরের কারাদণ্ড দিল, হাইকোর্ট তা বাড়িয়ে 10 বছরের কারাদণ্ড দিয়েছেন। একাধিক সূত্র জানিয়েছেন তারেক জিয়া তার নিজেরও মানি লন্ডারিং মামলার উদাহরণ দিয়েছেন, যেখানে নিম্ন আদালতে তারেক জিয়াকে বেকসুর খালাস দেওয়া হয়েছিল, উচ্চ আদালতে তাকে 7 বছর দণ্ড দেওয়া হয়েছিল। কাজেই তারেক জিয়ার পক্ষ থেকে বলা হয়েছে যদি তারেক জিয়াকে নিম্ন আদালতে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, তারেক জিয়া যদি দেশে ফিরে আসেন তাহলে উচ্চ আদালতে যখন এই মামলা আপিলে যাবে তখন তার যাবজ্জীবন কারাদণ্ড বাতিল করে মৃত্যুদণ্ড দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং এজন্যই তারেক জিয়া দেশে ফিরতে অনাগ্রহী বলে ব্রিটিশ সরকারকে জানিয়েছেন।